সম্মানিত হবু নিবন্ধন প্রত্যাশী শিক্ষক ভাই ভাই বোনেরা, সবাইকে আমার এই সেশনে স্বাগত জানাচ্ছি। আমরা হয়তো অনেকেই ১৭তম নিবন্ধন প্রত্যাশী এবং নিবন্ধন পরীক্ষা দেবার প্রস্তুতি নিচ্ছি। এই সময়ে আপনাদের সামান্য সহযোগিতার জন্য আমি হাজির হয়েছি। আপনারা সবাই জানেন, বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার ১ম হাতিয়ার হলো নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, এবং তার চেয়েও বড় যোগ্যতা যেটা সেটা হলো লক্ষ, লক্ষ শিক্ষার্থীদের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করা। সে লক্ষ্যে আমাদের সকলের প্রস্তুতি অবশ্যই রয়েছে, এবং যারা খুব ভালো করতে চান তারা তো সবসময় পড়াশোনায় নিয়োজিত রয়েছেন। আমি আপনাদেরকে ২ টি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো, যারা প্রিলিমিনারি পরীক্ষায় দেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভবিষ্যতে দিবেন, আপনাদের সবার উচিত আমাদের প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাস এবং কত নম্বরের পরীক্ষা হবে সে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা। একটু স্লাইড শোতে দেখাই। নিবন্ধন পরীক্ষায় আমাদের ৪ টি বিষয়ের পরীক্ষা হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয় এবং নম্বর বিভাজন যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের যে ৪ টি বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলো হলো বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। প্রত্যেকটি বিষয় থেকে ২৫ নম্বরের এমসিকিউ কোয়েশ্চেন আসবে, এবং আমাদের টোটাল ১০০ মার্কস। তো এত সিলেবাসের ভিতরে আমি যে ২ টি বিষয় নিয়ে কথা বলব সেটা হলো সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা যারা আ এসএসসি পর্যন্ত গণিত এবং বিজ্ঞান পড়েছেন, তাদের কাছে ২ টি বিষয় জানি না কতটা কঠিন মনে হয়। কিন্তু আমার কাছে অনেকটাই সহজ মনে হচ্ছে। কারণ সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞানের যে কোয়েশ্চেন গুলো আসে, সেগুলো আমাদের মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে এগুলোর থেকে সর্বাধিক পরিমাণে কমন পড়ে। এবং যারা এই বিষয় সম্পর্কে একটু জ্ঞাত আছেন তারা অবশ্যই সাধারণ গণিতে ২৫ এবং সাধারণ বিজ্ঞানে হয়তো ২৫ মার্কের ভিতরে ২-১ মার্কস কম পেতে পারেন। তো আমি আপনাদের সাথে আলোচনা করব সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। এই ২ টি বিষয়ে যদি ২৫, ২৫, ৫০ মার্কসের পরীক্ষা হয়, এবং আমরা জানি যে প্রিলিমিনারি টেস্টে ৫ নম্বর হচ্ছে ৪০%। এবং আমরা অনেকেই ৪০ এর বেশি পাই। আ এবং এই ২ টি বিষয় যদি আমরা খুব ভালো করতে পারি, তাহলে এখানেও আমাদের ৪০ মার্কের উপরে পাওয়া যায় ২ টি বিষয়, এবং বাংলা ইংরেজি মিলিয়ে যাদের ইংরেজিতে একটু দুর্বলতা আছে, তাদের ইংরেজিতে ২৫ এ হয়তো ১৫ বা ১০, এবং বাংলায় ২৫ এ হয়তো অনেকে ১৫-২০ পাবেন, এবং সব মিলিয়ে পাস মার্কস কিন্তু অবশ্যই আসে। তবে আপনাদের কাছে যে ২ টি বিষয় শেয়ার করতে চাই সেটা হলো সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। এই ২ টি বিষয় নিয়ে আমরা আজকে সাধারণ গণিতের সিলেবাস এবং এর বিস্তারিত নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী সেশনে আমরা সাধারণ বিজ্ঞান এবং এর বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা একটু সামনে এগাই। বিষয়ভিত্তিক আয়োজনে আমাদের সাথে যে বিষয়টি আলোচিত হবে সেটা হলো সাধারণ গণিত। আমরা গণিত সিলেবাসে যা, যা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা জানি গণিতের সাধারণভাবে ৩ টা ভাগে ভাগ করা রয়েছে। এটা হলো পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। পাটিগণিতের সিলেবাসটা আমাদের কাছে অনেক বড়। এরপরে বীজগণিত এবং এরপরে জ্যামিতি অংশ। এই ৩ টে বিষয় থেকেই আমাদের ২৫ মার্কের এমসিকিউ আসবে। তো আমরা একটু ডিটেইলস সিলেবাস যদি জানতে চাই, আমরা একটু ডিটেইলস সিলেবাসটা দেখি। তো আমরা বিস্তারিত সিলেবাস তুলে ধরছি। সেটা হলো আমাদের যে পাটিগণিত অংশ, বীজগণিত অংশ এবং জ্যামিতি অংশ। এই সবগুলো মিলিয়ে যেহেতু ২৫ টি এমসিকিউ আসে, তো আমাদের এই সম্পর্কে আমার বিস্তারিত ধারণা থাকা দরকার। তো পাটিগণিত বিষয় নিয়ে যেগুলো মূল টপিক সেগুলো হলো পাটিগণিতের সূত্র, নিয়মাবলী, গড়, গসাগু, লসাগু, তারপরে ঐকিক নিয়ম। আচ্ছা, এখানে ঐকিক নিয়মের ভিতরে আরো কতিপয় ভাগ আছে, যেমন সময় ও কাজ নিয়ে প্রশ্ন আসে, চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসে। সময়, দূরত্ব, গতিবেগ নিয়ে প্রশ্ন আসে, নৌকার বেগ, স্রোতের বেগ, এ ধরনের কোয়েশ্চেন গুলোও আসে, হ্যাঁ? এরপরেরটা হলো শতকরা, লাভ ক্ষতি এবং সুদ কষা। তো
আমরা একটু যদি বিস্তারিত দেখি যে পাটিগণিতের শুরুটা কোথায়? আমরা মাধ্যমিক লেভেলের দিকে তাকালে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পাটিগণিত। এই ৩ টা শ্রেণীর যে পাটিগণিতের বইটা আছে, অর্থাৎ যে গণিত বইটা আছে তার পাটিগণিতের অংশ যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় পাটিগণিত থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো আমরা কমন পাবো। গড়ের যে অঙ্কগুলো এটা 6-7 পর্যন্ত আছে। 8 এ আর গড়ের অঙ্ক নাই। 6-7 পর্যন্ত সীমাবদ্ধ। আমরা 6-7 এর যে গড় বিষয়ক যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখব। গসাগু লসাগু এটাও 6-7 এর বিষয়। ৮ম শ্রেণীতে আর নাই। ঐকিক নিয়মের যে অঙ্কগুলো তাও 6-7 এর বইতে আছে। শতকরা হিসাবটাও 6-7 পর্যন্ত সীমাবদ্ধ এবং ৮ম এ অল্প কিছু আছে। লাভ ক্ষতির যে অংশটুকু সেটা আমাদের ৮ম শ্রেণীতে আছে। অর্থাৎ অনুশীলনী ২.১, ২.২ পুরা ২ টা অধ্যায় এবং এখান থেকে কোয়েশ্চেন আসে এবং এখানে সূত্রও আছে। লাভ ক্ষতি অর্থাৎ সুদ আসল, মুনাফা আসল বের করার যে সূত্রগুলো, তারপরে সুদ বের করার সূত্রগুলো, সময় বের করার সূত্র, হ্যাঁ? এরপরে আছে সুদ কষের অঙ্কগুলো এই ৮ম শ্রেণীর বইয়ের ভিতরেই সীমাবদ্ধ। তার মানে আমরা যদি পাটিগণিতটাকে খুব বেশিভাবে ভালো করতে চাই, অর্থাৎ পাটিগণিতে যদি পূর্ণ মার্কস পেতে চাই, তাহলে আমাদের 6 থেকে 8 পর্যন্ত যে মাধ্যমিক লেভেলে গণিত বইটা আছে, সেই গণিত বইগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা অর্জন করতে হবে। এবং আমরা সবাই এগুলো পড়ে আসছি। এখন শুধু হয়তো ২-১ বার দেখলেই আমার এ সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা চলে আসবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এরপরে আমরা যদি একটু বীজগণিতের দিকে তাকাই, তো বীজগণিতের বেশিরভাগ বীজগণিত শুরু আমাদের 6 থেকে এবং বীজগণিতের 6 এর যে বীজগণিতগুলো সংখ্যা রেখা, বীজগণিতের যোগ, তারপরে সহগ এগুলো খুব কম গুরুত্বপূর্ণ বিষয়। বীজগণিতের যদি ভালো করতে হয় আমি বলব 7, 8, 9, 10 হ্যাঁ? 6 টা বাদ দিয়ে 7 এর খুব কম লাগে। 8, 9 অর্থাৎ এই সিলেবাসের বইটা পড়লেই হয়। বর্গ এবং ঘন সম্বলিত যে সূত্রাবলী তারপরে বর্গের সূত্র শুরু হয়েছে ক্লাস 7 থেকে 6 এ নাই। এবং ঘন সম্বলিত সূত্রাবলী আমাদের 9-10 এ প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ? তাহলে আমরা 9-10 এর যে বই গণিত বইটা বীজগণিতের অংশ অনেকগুলো অধ্যায় বীজগণিতে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করতে পারি। এবং বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে প্লাস ভোল স্কয়ারের যে সূত্র আছে এবং সেগুলো থেকে যে মান নির্ণয় করা সম্ভব সেগুলো আলোচনা করতে পারি। উৎপাদকের যে আমাদের যে বিভিন্ন ধরনের উৎপাদক বিশ্লেষণ করি অর্থাৎ মিডল টার্ম করা অথবা সূত্র প্রয়োগ করা অর্থাৎ মিডল টার্ম ব্রেকিং বা সূত্র প্রয়োগ এগুলোই একটু বেশি আসে। তো উৎপাদক আমরা 8 এর যে উৎপাদকগুলো আছে 8 এর অংশ এবং 9 এ যে কিছু আছে 9 এ কয়েকটা অধ্যায় আছে উৎপাদক অর্থাৎ ৩.৩ থেকে ৩.৪ ৩ পয়েন্ট এই ২ টা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ উৎপাদকের জন্য। এরপর যদি আমরা গসাগুর কথা চিন্তা করি গসাগুটা আছে ক্লাস 8 এ অর্থাৎ ৮ম শ্রেণীর আ সম্ভবত ৫ম অধ্যায় এই গসাগুগুলো আছে। ৮ম শ্রেণীর গণিত ৫ম অধ্যায়। বাস্তব সমস্যার সমাধানে বিভিন্ন ধরনের সমীকরণের প্রয়োগ আছে। সমীকরণটা আমাদের শুরু হয়েছে 6 থেকেই। 6 এর যে সমাধানগুলো আছে শুধু বীজ নির্ণয় এগুলো আমাদের দরকার পড়বে না। কিন্তু আমাদের সবথেকে যেটা বেশি দরকার পড়বে ক্লাস 8 এ যে সমাধানগুলো রয়েছে অপূর্ণায়ন পদ্ধতি, প্রতিস্থান পদ্ধতি এবং ৯ম শ্রেণীতে গণিত বইতে প্রচুর পরিমাণে সমাধানের অঙ্ক আছে। আমরা ৫ম অধ্যায়ে কিছু সমাধান পাবো। তারপরে ১১, ১১ না ১২ অধ্যায় ১২.১, ১২.২ এখানে কিছু সমাধানের অঙ্ক আছে। আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। সূচক এবং লগারিদম এইখানে যে ২ টা প্রশ্ন আসে মিনিমাম ম্যাক্সিমাম টাইমে ২ টা বা ৩ টা প্রশ্ন আসে। সূচক থেকে ১ টা ২ টা বা লগারিদম থেকে ১ টা ২ টা। এই অংশগুলোকে যদি আমরা ভালো করতে চাই আমরা ৯ম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের যে বিষয়টা দেখতে পারবো সেটা হইছে ৪র্থ অধ্যায় অর্থাৎ ৪.১ এবং ৪.২ এ আ এখানে সূচক লগারিদমের যাবতীয় সূত্র যেটা দরকার আরকি মাধ্যমিক লেভেলে এবং আমাদের এই নিবন্ধন পরীক্ষার জন্য দরকার সেটা এখানে পাবে। এবং অনুপাত সমানুপাত আমাদের মাধ্যমিক লেভেলের ৯ম শ্রেণীর বইতে আছে অনুশীলনী ১১.১ এবং ১১.২ অর্থাৎ এই যে কতিপয় অধ্যায়গুলোর কথা বললাম, আমরা যদি এই অধ্যায়গুলো সম্পর্কে একটু সম্যক ধারণা নেই এবং ভালো ধারণা থাকে তাহলে আমরা এই সম্পর্কে অর্থাৎ এই বীজগণিতের এই অংশটুকু আমরা ভালো করতে পারব। এরপর আমাদের সর্বশেষ যে টপিক সেটা হলো আমাদের জ্যামিতি অংশ। জ্যামিতি অংশের ভিতরে আরো অর্থাৎ যে জ্যামিতিগুলো থাকে সেই জ্যামিতিগুলো এখানে খুব কমই আসে এবং সিলেবাসের আলোকে দেখা যায় যে পরিমিতি এবং ত্রিকোণমিতি অংশ থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো পরিমিতির কথা যদি বলতে কি, পরিমিতি এবং ত্রিকোণমিতির কথা বলতে গেলে আমাদের মাধ্যমিকের ৯ম-১০ম শ্রেণীর সিলেবাসের যে বইটা, সেই বইটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তো পরিমিতি আমরা পাবো ১৬.১ থেকে ১৬.৪ পর্যন্ত ৯ম শ্রেণীর গণিত পাঠ্য বই এবং ত্রিকোণমিতি হলো ৯.১, ৯.২ এবং ১০ পয়েন্টের দূরত্ব উচ্চতার যে অঙ্কগুলো, এই সম্পর্কে আমাদের সম্যক ধারণা অর্জন করতে হবে। আমি আশা করি এবং বিশ্বাস রাখি বর্তমান যারা হবু শিক্ষক হবেন ভাই-বোনেরা, আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু চর্চা করবেন। তাহলে আপনাদের এই যে গণিতের অংশে ২৫ মার্কস, সেই গণিত ভীতিটা সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং বারবার প্র্যাকটিসের ফলে কি হবে? আপনি অতি সহজেই উত্তর করতে পারবেন এই ২৫ মার্কের। এরপরে আমরা আসলে অনেক কথা বললাম, বকবক করলাম। যাই হোক আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম রতন কুমার দেওরি। আমি বিএসসি বিএড, এমএসসি রসায়ন। আমি ১১তম স্কুল নিবন্ধনধারী, ১২তম কলেজ নিবন্ধনধারী।
এবং ২য় নিয়োগ চক্রে মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। কলেজে নিয়োগ হয়েছিল। নন এমপিও অনেক দূরে, যাইনি। তো এটা আমার পরিচয় এবং আপনাদের যেকোনো সমস্যার জন্য আমাদের যে YouTube গ্রুপ আছে, YouTube এ যে পেজ এবং যে গ্রুপ আছে আমরা গ্রুপে যেগুলো দিয়ে দিব সেগুলো সম্পর্কে আপনারা সেখানে যোগাযোগ রাখতে পারেন। যেকোনো পরামর্শ প্রদানের জন্য আমরা ২৪ আমি অত্যন্তভাবে ২৪ ঘন্টা feel free to contact। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে।